মানে কিউএনএ অ্যান্সার দেবো তোমাদের আজকে। তোমাদের যা যা কোয়েশ্চেন ছিল ওকে নিয়ে মানে তার মধ্যে থেকে 50% অ্যান্সার আজকে দিয়ে দেবো। আর এই মাসাজটা করার সময় না এতটা ভালো লাগে কি বলবো তোমার। তোমরা অনেকে জিজ্ঞাসা করো তো ও কিভাবে বাংলা জানে এত ভালো করে, কিভাবে ও আমার সঙ্গে দেখা হলো, বা কোথায় থাকি আমরা, কলকাতায় কোথায় থাকি, আর ও বাংলা কিভাবে জানে, কিভাবে মিট হলো, সবকিছু বলবো, ঠিক আছে। ওর মা হলো বাঙালি, ঠিক আছে, 55 বছর এই ইন্ডিয়াতে আছে। যে আমার দেওরকে দেখে তোমরা অত পছন্দ করো না, সেই দেওরের বাড়িতেই যাবো। দুটো ছেলে আছে, তার মধ্যে থেকে ও ছোট, আর বড় দাদা থাকে সাউথ কোরিয়া। ওর থেকে ভালো নেপালি আমি বলতে পারি। কারণ 21 তারিখে আমাদের অ্যানিভার্সারি আছে, 5 বছরের অ্যানিভার্সারি আছে। একই ক্লাসে পড়তাম কিন্তু কলেজ এক ছিল না। আমার ফুপুর শাশুড়ি কল, এরকম আমার ফুপু কল করছে। এটা প্রথম ফটো দেখাবো, দাঁড়াও, এই দেখো প্রথম ফটো এখানে দিচ্ছি। এখানে ওর হলো আমার থেকে 2 বছরের বড়, ঠিক আছে। 2 বছর জব করেছি, ইঞ্জিনিয়ারিং পড়তো, তারপর জিওগ্রাফি অনার্স তারপরে ছিল, আর তার সঙ্গে এনসিসিও ছিল। আমি ওকে কোনোদিন জোর দিইনি আর কোনোদিন দেবো না। ওর বিয়ের পরেই আমি গেছিলাম নিউ টাউনে, তো শ্বশুরবাড়ি আমি ওইটাকেই বলতে পারো তোমরা। ফ্যাসিলিটিটা অল্প আছে, ফ্যাসিলিটির কারণে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এদিকে আমার বর খাচ্ছে, দেখো 3টের সময় ভাত খাচ্ছে, আর আমি ব্লগটা করছি কারণ দেখবে এই দেখো এখানে আমাদের ঘরে যে জল ঢুকেছিল, তোমরা দেখেছো আমার শর্ট ভিডিওতে, এত জল ঢুকে গিয়েছিল ভেতরে। আমি তোমার দাঁড়াই ব্যাক ক্যামেরাতে, দাঁড়াও। এখানে মনু দেখো আমার ঘরেই করে দিচ্ছে। আমার বর পারে না গো, সেদিনকে এমন করে দিয়েছে, মানে এই দেখো কেমন কী সব করে দিয়েছে। আজকে মনু বলে ও পারে, তাই জন্য ভালো করে লাগিয়ে দিচ্ছে, যাতে আমরা কিছুদিন পরে যাচ্ছি এতে ঘুরতে মানে যাচ্ছি এক জায়গায়। এখন বলবো না, পরে বলবো। তো আজকে দেখো নতুন কভারও লাগিয়েছে, দেখো এখানে আমার ধরে রাখতে হচ্ছে, দেখো এটা ছেড়ে দিলে এখানে আসছে, তাই জন্য। তো আমরা যাচ্ছি, তারপরে যে বৃষ্টি হয় তো এখানে পুরো জল ধুয়ে চলে যাবে। এখানে দেখো সব জিনিসপত্র ফাঁকা করে দিয়েছি, তাই জন্য মনে ভালো করে লাগিয়ে দিচ্ছে এগুলো, যাতে না জল ঢোকে। আর আমার জিনিসপত্র কি অবস্থা দেখো। তো গাইস, এখন ওইটা লাগানো হয়ে গেছে, পরিষ্কারও এখনো হয়ে গেছে। এগুলো অনেক জিনিসপত্র এলো গেছে আছে, কেন এগুলো আমার প্রোডাক্ট আছে, ওইগুলো ভিডিও করতে হবে। আমি ভিডিও করে জামা কাপড়গুলো ওখানটাই রাখি, কারণ দিনে আমার 4-5টা শ্যুট থাকে, ঠিক আছে। প্রত্যেকটা শ্যুটে আলাদা আলাদা ড্রেস পরতে হয়, তার জন্য। তো যাই হোক, আমি এখন এখানে বসে আছি, আর বর এইদিকে গদিটা গুছিয়ে দিয়েছি, আজকে এইদিকে রেখেছি। আর এই দিকে দেখো কতটা হাওয়া আসছে, আর ও বসে কি করছো? গেম খেলছি। আসলে না, আমার মাথাটা মাসাজ করে দাও না। ফ্রিতে গেম খেলতে বসেছি, ম্যাসাজ দাঁড়াও, তোমার জন্য একটা ব্যবস্থা করতে হবে। এই দেখো কি এনেছি, দেখো তোমার জন্য। আগে থেকে তুমি বারবার বলো এটা এনেছি। কি এটা? এটা হচ্ছে আগারোর হেড মাসাজার। দারুণ জিনিস, দারুণ। আমাকে একবার করে দাও। এই দেখো, ও মাই গড, আমি না ওকে বারবার বলি যে আমার মাথাটা মাসাজ করে দাও, মাসাজ করে দাও। ও মাই গড, কি রিল্যাক্স লাগছে যে। ও এই চোখে কেন দিচ্ছ? তো মাসাজটা অনেক ভালো লাগে। দাও দাও, আমি করবো এবার। নিজে থেকে করো, নিজে বসে বসে করো, আমাকে গেম খেলতে দাও। এটা আমাকে করে দেবে মাঝে মাঝে। ভালো লাগছে না? ঘাড় দিয়ে করো, ঘাড়ে ঘুম পেয়ে যাচ্ছে। খুবই সুন্দর। এটা আমার জন্য গিফট করছো না নিজেই ইউজ করার জন্য? হ্যাঁ, দুজনে দেখো। আচ্ছা ছাড়ো, তো এটা আমি একবার ইউজ করেও দেখি ভালোভাবে, আর তোমাদের কারো ডিটেলস বলি এটা কেমন ভাবে ইউজ করতে হয়, কি করে ইউজ করে, আর কি আছে এর মধ্যে। চলো তোমাদের কারো বলি। এটা হলো আগারো হেড অ্যান্ড স্ক্যাল্প মাসাজার, মডেল নাম্বার SM3675 হোয়াইট। এটা কিন্তু চার্জেবল, মানে এটা তোমরা চার্জ দিয়ে ইউজ করতে পারো। তোমরা কোথাও যাচ্ছ তাহলে এটা ক্যারি করে নিয়ে যেতে পারো। এটা তোমরা হেড মাসাজ করতে, স্ক্যাল্প ক্লিন করতে, আর শ্যাম্পু করার সময়ও এটা ইউজ করতে পারো। এটা ব্যবহার করলে ব্লাড সার্কুলেশন আর হেয়ার গ্রোথ বাড়ে। তো এটা চলো ওপেন করেও দেখাই তোমাদের। ওপেন করাতে তোমরা দেখতে পারবে একটা 1 বছরের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবে। আর এটা হলো আমাদের মেন প্রোডাক্টটা। আর এখানে দেখতে পারো একটা পাওয়ার বাটন আছে, এটা জোরে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে এই প্রোডাক্টটা অন হয়ে যায়। এর মধ্যে 3টে স্পিড মুড আছে। এই যে পাওয়ার বাটনটা আছে সেটা সিঙ্গেল প্রেস করলে স্পিড গুলো চেঞ্জ হয়। 3টে স্পিড মুড পেয়ে যাবে। আর এটা অফ অন করার জন্য লং প্রেস করে থাকতে হবে, মানে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলেই তারপরে এটা অফ অন হবে। আর পেছনে দেখতে পারবে 4টে সিলিকন হেড আছে, এটা দিয়ে আমাদের হেড মাসাজ হয়। এগুলো সব সিলিকনের। আর এটা হলো চার্জেবল, তার জন্য একটা চার্জার পাওয়ার কর্ড পেয়ে যাবে, কিন্তু এটা একটু আলাদা টাইপের, তোমরা দেখতেই পাবে। এটা হলো ম্যাগনেটিক একটা চার্জার পাওয়ার কর্ড, এটা অনেক সহজে তোমরা চার্জ দিতে পারবে। প্রোডাক্টটা পুরো চার্জ হয়ে গেলে তোমরা 10 মিনিট করে ডেলি ইউজ করলে তাহলে তোমরা 7 দিন ইউজ করতে পারবে। সঙ্গে একটা পেয়ে যাবে স্ট্র্যাপ। এটা কোথায় লাগাতে হয় তোমাদের দেখাই, চলো। এই যে এখানে জায়গা আছে একটা, ঠিক এইভাবে তোমাদের এখানে লাগাতে হবে। আর এটা লাগানোর একটা সুবিধাও আছে, তোমরা কোথাও যাচ্ছ বা কোথায় রেখে যাচ্ছ তাহলে এটা এইভাবে ঝুলিয়ে রেখে দিতে পারবে। আর তার সঙ্গে এটা ইউজ করার সময় এইভাবে হাতে নিয়ে ইউজ করতে পারবে, তাহলে এটা হাত থেকে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। অনেক সহজে তোমরা এটা ব্যবহার করতে পারবে। আর তার সঙ্গে পেয়ে যাবে একটা ম্যানুয়াল। এই ম্যানুয়ালটা চেক করে তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো চলো একবার তোমাদের ব্যবহার
করেও দেখায়। তো প্রথমে আমি অন করে দিয়েছি, মাথাটা আমি আস্তে আস্তে মাসাজ করছি। আর এই মাসাজটা করার সময় না এতটা ভালো লাগে কি বলবো তোমাদের, আমার তো প্রচন্ড ভালো লাগছে এটা মাসাজ করতে। আর এটা তোমাদের যদি মাথা ব্যথা হয় তাহলে এটা অবশ্যই ব্যবহার করতে পারো, কিছুক্ষণের মধ্যে মাথাটা ব্যথা সেরে যাবে। আর আমি না মাঝে মাঝে এটা ঘাড়েও ব্যবহার করি, ঘাড়ে ব্যবহার করতেও এটা অনেক ভালো লাগে। তোমরা শ্যাম্পু করার সময় বা তেল দেওয়ার সময় মাথায় এটা ব্যবহার করতে পারো। তোমার মাথার যে স্ক্যাল্পটা আছে সেটা ক্লিন করে দেবে, ব্লাড সার্কুলেশন বাড়াবে, হেয়ার গ্রোথ বাড়বে, মানে অনেক বেনিফিট এটা ইউজ করলে। আর এটা ইউজ করার পর তোমরা এটা জলে ধুতেও পারবে, কারণ এটা হলো 360 ডিগ্রি রোটেশন ওয়াশেবল, মানে এটা হলো ওয়াটার প্রুফ। শ্যাম্পু করার পরে বা তেল দেওয়ার পরেও এটা ভালোভাবে ধুতে পারবে। আর জলে ধোয়ার পরেও দেখো কত সুন্দরভাবে এটা চলছে। তোমরা পুরো প্রোডাক্টটাকেও ধুতে পারো বা এই সিলিকন যে হেডগুলো আছে সেগুলো খুলেও তোমরা নর্মালি এই হেডগুলোকেও ধুতে পারো। যাদের নিয়মিত মাথা ব্যথা হয় বা যাদের হেড মাসাজ করার জন্য কেউ নেই তারা এটা নিজেরাই ব্যবহার করতে পারো, অনেক ভালো একটা প্রোডাক্ট। তো গাইস তোমাদের এখানে সব ডিটেলস বলে দিলাম। আমার তো এটা প্রচন্ড ভালো লেগেছে, এটা ইউজ করতে অনেক সহজ, নিজে এইভাবে ইউজ করো আর অনেক ভালো লাগে। আর তোমারও ভালো লেগেছে না? না তুমি আমি নেবো, আমি নেবো। তো আমার তো প্রচন্ড ভালো লেগেছে, খালি আমার কাছে নিয়ে নিচ্ছে, এটা এতটা ভালো দেবো না। তো এটা এখন আমি ম্যাসাজ করবো। আর এটা যদি তোমরাও নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তুমি লিঙ্কটা দিয়ে দেবে, ঠিক আছে, কোথা থেকে নিয়েছো। তো ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আমার বোন আমাকে অনেক ভালো একটা জিনিস গিফট করেছে, তো তোমরা লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চেক করতে একদমই ভুলবে না ডেসক্রিপশন বক্সটা। তোমরাও তোমার স্পেশাল মানুষকে এরকম একটা গিফট করতে পারো যার যার মাথা সবসময় ম্যাসাজ করতে হয় তার জন্য। হ্যাঁ, সব জায়গায় যাবে, যেটা ক্যারি করাও যাবে, সব জায়গায় ঘুরতে যাচ্ছ মাথা ম্যাসাজ করতে করতে এবার যেতে পারো, গাড়িতে, ট্রেনে। তো যাই হোক, আমি এটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা ওখান থেকে চেক করতে পারো, ঠিক আছে। আর তোমরা আমাকে অনেক কমেন্ট করো যে আমার বর এত ভালো বাংলা কি করে জানে নেপালি হয়ে, তাই না? তো তুমি নেপালি হয়ে এত ভালো বাংলা কি করে জানো বলবে আজকে? তো অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে যে তোমার বর এত ভালো বাংলা কি করে জানে বা ইন্ডিয়া কি করে এলো। তো আমাদের দেখা কি করে হলো বা আমরা কিভাবে দুজনকে চিনলাম, তো আমাদের দেখা কি করে হলো, আমাদের কিভাবে চিনলাম দুজনকে, নেপাল থেকে আমাদের মিট কিভাবে হলো, সেটা আজকে তোমাদের এখানে বলবো। আমি না অনেকদিন থেকে আমাকে অনেকে কমেন্ট করছে, কিন্তু আমি তেমন কিছু ভিডিও বানাই না। তো আজকে ভাবলাম চলো তোমাদের এখানে বলি। তো একটু পরে বলবো, তারা এখন বলবে না, একটু পরে কিছু বলো। তো আমি এখন এখানে ফোনটা রাখলাম আর আমার ফোন কভারটা চেঞ্জ করলাম। এটা এত বড় কভার হয়ে গেছে না, মানে কিছু করা যাচ্ছে না, তাই আমি হলে নর্মালটা লাগাই, যখন ঘুরতে যাবে তখন এটা লাগাবো। হ্যাঁ, আর বলো তুমি, তোমরা অনেকে জিজ্ঞাসা করো তো ও কিভাবে বাংলা জানে এত ভালো করে, আর কিভাবে ও আমার সঙ্গে দেখা হলো বা আমরা কিভাবে পরিচয় হলো, বা ও কলকাতায় কেন থাকে বা আমরা কোথায় থাকি, এসব অনেকে কমেন্ট করো, তাই তো। তো আজকে তোমাদের সব কিছু বলবো, আমরা কোথায় থাকি, আমরা কলকাতায় কোথায় থাকি, আর ও বাংলা কিভাবে জানে, আর কিভাবে মিট হলো, সব কিছু বলবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো এটা বলতে পারো কিউএনএ একটা, ঠিক আছে। আজকে তোমার সঙ্গে মানে কিউএনএ অ্যান্সার দেবো তোমাদের। আজকে তোমাদের যা যা কোয়েশ্চেন ছিল ওকে নিয়ে, মানে তার মধ্যে থেকে 50% অ্যান্সার আজকে দিয়ে দেবো, ঠিক আছে। তো আসল কথা হলো ও কলকাতায় থাকে ছোটবেলা থেকে, মানে ওর জন্ম মানে এতে ইন্ডিয়াতে, ঠিক আছে। ওর ফ্যামিলি বলতে সবাই থাকে নেপালে, কিন্তু ও থাকে, ওর বাবা মা সব ইন্ডিয়াতেই থাকে, ঠিক আছে, বাবা মা। তো ওর মা হলো বাঙালি, ঠিক আছে, মা বাঙালি কিন্তু নেপালি না, বাবা নেপালি, ঠিক আছে। আর মা বাঙালি, আর এখানে ওর বাবা 60 বছর 50 বছর আছে না, 50 থেকে 55 বছর এই ইন্ডিয়াতে আছে, ঠিক আছে। তার মানে ওর জন্মটা এখানেই হয়েছে, তো ওর জন্ম এখানেই, তো জন্ম এখানে, বাংলা মা বাঙালি। আর সবাই ওই পড়াশোনাও করেছে বাঙালি, আর ও যেখানে থাকে সেখানে কেউ নেপালি নেই, ঠিক আছে, সবাই বাঙালি। তার জন্য ওর মানে কথাবার্তা পুরো বাঙালিদের মতো, কিন্তু মিক্স, মানে বাংলা ভালোভাবে বলতে পারে না, বাংলাও বলতে পারে না, না নেপালি তো মোটেও ভালোভাবে বলতে পারে না, না হিন্দি মোটেও ভালোভাবে, ও সব মিক্স, মানে মিক্স তো নেই, ও ভালোভাবে কিছুই বলতে পারে না, আমি তোকে বলি। তো যাই হোক, ও কলকাতায় মানে এখানে থাকে, ছোটোবেলা থেকে এখানে জন্ম, তাই জন্য ওর বাংলাটা এত ভালো। তোমরা অনেকে জিজ্ঞাসা করো ওর বাংলা এত ভালোভাবে কিভাবে বলে, তো ছোটোবেলাতেই এখানেই থাকে, কিন্তু ওর বাবার ফ্যামিলি সব A to Z সবাই নেপালেই থাকে। আমরা যাই তো ওখানে দেখায়, ফুপু, শাশুড়ি অ্যান্ড সবাই ওখানে A to Z সবাই থাকে, ঠিক আছে। আমরা যাচ্ছি 19 তারিখে নেপাল বাবা মাকে নিয়ে, তো যাবো
নেপালে, ওখানে ঘুরবো, ওখানে কতদিন থাকবো ঠিক নেই, আমাদের 1 মাসও থাকতে পারি, 15 দিনও থাকতে পারি, 2 দিনও থাকতে পারি, মানে ওর বাবার ওপর ডিপেন্ড করছে। কি বলো তো, আমরা যাচ্ছি ওর বাবাকে নিয়ে, তো আমাদের যাওয়ার কথা ছিল না, আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, প্ল্যান হচ্ছিল, তো ওখানে একটু কনফার্ম হচ্ছিল না, তাই ভাবলাম সব নেপাল যায়, ওর বাবা যাওয়ার ইচ্ছা করছিল, তাই বললাম যে ঠিক আছে একবারে চলে যাই নেপালে। তো এবার রিটার্ন টিকিট করিনি, যে আমার সঙ্গে মিট করবো বলছিল শিলিগুড়ি থেকে, তাদের ঘরে বলে দিচ্ছি আমার ট্রেন হলো 19 তারিখ রাতে, আমি হাওড়া থেকে চাপছি, 19 তারিখ রাতে চাপবো 11টার দিকে, আমি শিলিগুড়িতে নামবো কটাই বাবু? 10:30। 10:30টায় শিলিগুড়িতে নামবো। এবার ট্রেন লেট করাই জানি না কি ট্রেনের নাম আমাদের আছে, এনজিবি স্পেশাল, যেটা বুধবারই যাই। আমরা টিকিট কেটে কনফার্ম হয়ে গেছে, কোনোদিন কনফার্ম হয় না আমাদের, অনেক লেটে কনফার্ম হয় যখনই টিকিট কাটি, কিন্তু আজকে এক্ষুনি টিকিট কাটলাম, কনফার্ম হয়ে গেছে। তো 19 তারিখে যাচ্ছি আমরা, আর মানে 19 তারিখ ট্রেন চাপছি, 20 তারিখ আমি তোমরা 10:30 11টার মধ্যে আমি এনজিবিতে থাকবো। আর আমরা প্রথমে যাবো ঝাপা ফুপুর বাড়ি, ঝাপাই তো বাবু, তো ফুপুর বাড়ি যাচ্ছি, মানে আমার ফুপুর শাশুড়ির বাড়ি, যে আমি সবসময় যেখানে যাই খুব ভালোবাসা, ওখানে বর্ডারে, তাই জন্য আমরা সবসময় প্রথমে ওখানেই যাই। তো বর্ডারে ওখানে আমার ফুপুর শাশুড়ির বাড়ি আছে, মানে ওর ফুপুর বাড়ি, ফুপু এবার অনেকে বুঝবে না, পিসির বাড়ি, ঠিক আছে, ওর একটাই পিসি আছে, ওই পিসির বাড়ি যাচ্ছে, নিজের পিসি একটা আর ওর চাস্তো পিসি আছে, তো ওই পিসির বাড়ি যাব। আর যে আমার দেওরকে দেখে তোমরা অত পছন্দ করো না, সেই দেওরের বাড়িতেই যাবো, হ্যাঁ, সঞ্জীবদের বাড়িতেই যাবো। ও সঞ্জীব হলো আমার ফুপুর শাশুড়ির ছেলে, ঠিক আছে, 2টো ছেলে আছে, তার মধ্যে থেকে ও ছোট, আর বড় দাদা থাকে সাউথ কোরিয়া, তো সাউথ কোরিয়া ওই দাদা আসবে নভেম্বর ডিসেম্বরে, তো তখন আমরা আবার তখন নেপাল যাব, তখন পোখরা ঘুরতে যাবো, ঠিক আছে, দাদার সঙ্গে তখনও দেখাবো। তো এখন সঞ্জীব ওখানেই থাকে সাইডে, ও কাজবাজ শিখছে, মানে ওর হেয়ার কাট শিখছে, ও বাইরে যাওয়ার জন্য, বা ওর আবার বাইরে যাওয়ার ইচ্ছা নেই, তো যাই হোক এইগুলো আমি অনেক কিছু বলে দিচ্ছি। তো ও এখানে কলকাতাতে থাকে, আর পুরো ফ্যামিলি নেপালে থাকে, তাই জন্য ওর বাংলাটা অত ভালো, ও নেপালি পুরো বলতেই পারে না তেমন, ঠিক আছে, নেপালি নামে নেপালিও, তো বলতেই পারে না। আমি ওর থেকে ভালো নেপালি আমি পারি, ঠিক আছে, ও যতটা পারে না, ও যতটা বোঝে না, ওর থেকে ভালো নেপালি আমি বলতে পারি, আমি বুঝতে পারি। আর যাই হোক, আমরা যাচ্ছি 15 দিনে, যে তোমরা যদি কেউ মিট করতে চাও তাহলে ঝাপাতে আসতে পারো, হ্যাঁ ঝাপাতে 2 দিন থাকবো, কারণ 21 তারিখে আমাদের অ্যানিভার্সারি আছে, 5 বছরের অ্যানিভার্সারি আছে, হ্যাঁ 21 তারিখে আমার অ্যানিভার্সারির দিনকে ইলাম যাওয়ার কথা আছে, মানে আমার ননদদের এখানে বললাম যে অ্যানিভার্সারি আছে কি প্ল্যান করবো, তো ননদরা বললো ওখান থেকে ইলাম কাছে, তো ইলামে কিছু জিনিস ঘোরার জিনিস আছে, তারা বললো ইলামে সবাই মিলে ঘুরতে যাবো। তো এখনও ঠিক মতন কনফার্ম হয়নি, বেশিরভাগ কনফার্ম আছে ইলাম যাওয়ার কথা, 21 তারিখ ইলাম যাবো, মানে ঝাপাতেও 2 দিন থাকবো, ঝাপাতে আমার ফুপুর শাশুড়ির বাড়ি, আর আমরা 20 তারিখের মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাবো। তো যাই হোক এইটা হলো। আর দ্বিতীয় কথা কি বলো জানো, হ্যাঁ আমাদের কিভাবে দেখা হলো, ও যেহেতু কলকাতায় থাকে ছোটবেলা থেকেই, আর ও আর আমি কি বলে একই ক্লাসে পড়তাম, কিন্তু কলেজ এক ছিল না, ঠিক আছে, মানে ক্লাস এক ছিল কিন্তু কলেজ আলাদা ছিল। তো আমরা করতাম এনসিসি করতাম, অনেকে কলকাতায় যারা থাকে এনসিসি জানে, ঠিক আছে, এনসিসি করতাম, যেটা আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা এনসিসি মানে বুঝবে না, তারা করতে পারো। আমার ফুপুর শাশুড়ি কল, এরকম আমার ফুপু কল করছে, যা কেটে গেল, নেপাল থেকে আমার ফুপু কল করছিল, ফুপুর শাশুড়ি মানে খুবই ভালোবাসে আমাকে অনেক কিছু দেয়, মানে অনেক ভালোবাসে, এখানে ফুপুর শাশুড়ি কল করছিল আমাকে, তো পরে কলটা তুলছি আমি। তো এবার ও আর আমি একই ক্লাসে পড়তাম, কিন্তু এনসিসি করতাম, এনসিসিতে আমি ওর সিনিয়র ছিলাম। তো আমাদের দেখা হচ্ছিল ক্যাম্পে বোলপুর 43 ব্যাটালিয়ন, আমরা 43 ব্যাটালিয়ন ছিল, যারা এনসিসি করে তারা বুঝতে পারবে। আমি এখানে একটা ফটো অ্যাটাচ করে দেবো, আমাদের প্রথম ফটো দেখাবো, দাঁড়াও এই দেখো প্রথম ফটো এখানটা দিচ্ছি, এখানটা এরকম আমাদের চিনতে পারবে না, আমি প্রচন্ড রোগা ছিলাম, এই যে মোটা হয়ে গেছি না, এই মোটাটা হয়েছে আমি লকডাউন থেকে, তারপরে বলছি সব কিছু বলছি কেমন করে কি হয়েছে। হ্যাঁ, তো আমাদের প্রথম মিট হয়েছিল, আমি সিনিয়র ছিলাম, তো তুই তুকার চলতো, এখন আমরা মাঝে মাঝে তুই তুকার করি, কেননা এজটা মানে আমার থেকে 2 বছর বড়, কিন্তু ক্লাস একই ছিল, তো কিন্তু এনসিসিতে সিনিয়র ছিলাম, এনসিসিতে 1 বছরের সিনিয়র ছিলাম, কিন্তু এমনি যে কলেজের এতে ছিল একই ক্লাস ছিল, অন্য কলেজে পড়তাম, আমি অন্য কলেজে পড়তাম, কিন্তু এনসিসির ব্যাটালিয়ান একই ছিল। তো এতে আমি সিনিয়র ছিলাম, তুই তুকার করতে, মাঝে মাঝে তুমিও বলি তুইও বলি, সব কিছুই বলি, দুজনকে চলে, ঠিক আছে। আর এখন আজান দিচ্ছে, তার আজানটা হয়ে যাক। তো গাইস এখন মানে 15 মিনিট পর মানে আমি ভিডিওটা চালু করলাম, কারণ আমার ফ্ল্যাটটা অনেক উঁচুতে, তো মানে আশেপাশ থেকে চালু করে দূর থেকেও যে আজানগুলো আছে সবই শোনা যায়, তো মানে জানলা খোলা থাকলে শোনা যায়। আর এখানে হাওয়া দিচ্ছে, হাওয়ার কেমন আওয়াজটা জানি না, আর যে সাইডে আবার একদা কি অ্যানাউন্সমেন্ট হচ্ছে কি বলবো, সব আওয়াজই শোনা যায়। আমি তাই জন্য রাস্তার ধারে ফ্ল্যাট নিইনি, যাতে আমার ভিডিও করতে না অসুবিধা হয়, তবে এই সাইডে অত কিছু শোনা যায় না, মোটামুটি জিনিস শোনা যায়। তো যাই হোক, কোথায় ছিলাম আমরা, হ্যাঁ কি মানে তো আমাদের প্রথম দেখতে দিলাম ফটো, তো তারপরে
ওখানে দেখা, তারপর থেকে আর কি কথা ছিল তোমরা আর কি জিজ্ঞাসা করো? 43 43 ব্যাটালিয়ন ছিল, আর কি ছিল? আর কি মানে আর কি কোশ্চেন আছে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে জানাও সব কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ যা কোশ্চেন আছে আর কমেন্ট কি করো। আর কি তোমরা জানতে চাও সেটা কমেন্ট করে বলো, তোমাদের নেক্সট মানে কি ভিডিওতে কি জানতে বলবো। চাও কমেন্ট করো সব। আমি তো এই দুটো জিনিস সবাইকার কোয়েশ্চেনে দেখতাম যে তোমাদের দেখা কি করে হলো তোমরা নেপালি ইয়ারিতে, আর এই কোয়েশ্চেনটা যে বাংলা কি করে জানতে, এই দুটো তো আমি বলেই দিলাম। আর তার সঙ্গে সঙ্গে আর কি তোমরা জানতে চাও আমার মনে পড়ছে না, তোমরা এবার কমেন্ট করে বলো কি কি আর জানতে চাও, নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। আর হ্যাঁ আমার দুজনের এজটাও বলে দিই। এজটা ওর হলো আমার থেকে 2 বছরের বড়, ঠিক আছে, আমি 2 বছর ওর থেকে ছোট, ঠিক আছে। আর না আমি এজও বলবো হ্যাঁ আমার 5 বছর হলো বিয়ে হয়েছে, হবে অ্যানিভার্সারি 5 ইয়ার হবে। তো আমি 20 বছরে বিয়ে করেছি, তার মানে আমার এখন 5 বছর হবে, মানে আমার এখন কি বলে হবে তোমার 25, ঠিক আছে। আমার এখন 25 বছর, ওর এখন 27 পড়লো, ঠিক আছে, বুড়ো হয়ে গেছি। আর আমাদের না আগেকার ফটো তোমাদেরকে একটা দেখে দিচ্ছি, বিয়ের পর না 2 বছর, বিয়ের 2 বছর কি 2.5 বছর আমরা পুরো পাতলা ছিলাম, এরকম পাতলা ছিলাম। তারপরে মোটাটা কীভাবে হলাম বলো তো, আমি ওকে খাইয়ে মোটা করিয়েছি। ও একটু খেতে ভালোবাসে, এটা বাইরের জিনিস বেশি, ওটা খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই জন্য নিজের ভুলে মোটা হয়েছে। আর আমি মোটা এই কারণে হলাম, আমি এরকম পুরো পাতলা ছিলাম। মোটা অনেকে কমেন্ট করো মোটা, আমি মোটাটা এই কারণে হলাম যে আমি পুরো পাতলাই ছিলাম, অফিসে যেতাম। আমি বিয়ের 2 বছর অফিস করেছি, হ্যাঁ। আমরা প্রথমে বিয়ের পরেই আমরা থাকতাম কিন্তু কলকাতা নিউ টাউনে, পপ্পার যে নিউ টাউন আছে সেখানেই থাকতাম, ঠিক আছে, DLF 1-এ। তো নিউ টাউনে থাকতাম আমরা, ওখানে ও জব করতো অ্যান্ড আমিও জব করতাম। 2 বছর জব করেছি আমি, 2 থেকে 2.5 বছর দুজনে জব ও আমার থেকে আগে থেকে জব করতো, ঠিক আছে। তো ও পড়াশোনা ছেড়ে, তারপর ছেড়ে না, ওর কি বলে দিচ্ছি, ও কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তো, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং পড়তো, কিন্তু আমার জন্য ইঞ্জিনিয়ারিংটা ছেড়ে দিল। তো ছেড়ে দিয়েছে, আমি জানতাম না সেই জিনিসটা, তাহলে আমি বলতাম, কোনোদিনও বলতাম না। ওটা সরকারি গভর্নমেন্ট ছিল, যেটা চুচুড়াতে আছে, ওখানে HIT থেকে ও পড়তো। তো ও আমার জন্য ছেড়ে দিয়েছে, আমি জানতাম না। তো আবার যে প্রথম থেকে আবার যে পড়া চালু করতো, তাহলে আবার প্রথম থেকে চালু করতে হতো, এক্সাম দিতে হতো। তাই জন্য ও লাস্টে যে ফাইনাল এক্সামটা দেয়নি তার জন্য। তো HIT-তে পড়তো, ওখানে ভালো নাম্বার, মানে ও চান্স পেয়েছিল, ভালো করে চান্স পেয়েছিল, হ্যাঁ, গভর্নমেন্ট এতে ভালো চান্স পেয়ে, কেন পড়াশোনায় একটু ভালো ঢেবা, হ্যাঁ। আর তারপর জিওগ্রাফি অনার্স তারপরে ছিল, আর তার সঙ্গে NCCও ছিল, ঠিক আছে, অলরাউন্ডার, মানে 3টে জিনিসই করতো একসঙ্গে। মানে কোনোদিন ইঞ্জিনিয়ারিং কলেজে যেত, কোনোদিন যেত NCC-তে সপ্তাহে 1 দিন হতো, অ্যান্ড কোনোদিন যেত জিওগ্রাফি অনার্স, ঠিক আছে। এই কটা করতো। আবার টিউশনও পড়তো না, আবার টিউশনও পড়তো, আবার পড়াতেও, হ্যাঁ। তো মানে এতগুলো জিনিস করতো, হ্যাঁ। তারপরে কি বলে ও, এমনকি তারপরে আমার সঙ্গে মিট করতে আসতো এ করে, হ্যাঁ, মানে সব কিছু একসঙ্গে করতো। তারপর ওর শক্তি আছে, ও করতে পারতো। তো শেষে মানে এটা কলেজের পড়াটা শেষ করেছে, NCC-টা B সার্টিফিকেট আছে, সিটটা দেয়নি, অ্যান্ড ইঞ্জিনিয়ারিংটা তো আমার জন্য ছেড়ে দিল। তারপরে ও জব করতে করতে কলেজের এক্সাম দিয়েছিল, ওইটা শেষ করেছে। ওর গ্র্যাজুয়েশন আছে, ঠিক আছে, ওর গ্র্যাজুয়েশন আছে, আর ইঞ্জিনিয়ারিংটা করতে পারিনি। আমি ওকে এখনও বলি, ও যদি এখনও পড়াশোনা করতে চাই না, আমি ওকে বলি তুমি আরও BA MA, বিয়ে তো হয়ে গেছে, মানে MA বা অন্য কিছু পড়াশোনা করতে চাও, আমি করবো, মানে আমি সামনে নেবো, তুমি পড়াশোনা করো। ও করবে না, আমি অনেক কিছু তো বলি, ও মানে ওরা বউ পেয়েছে, মানে ভাগ্যর ব্যাপার ওর। তো আমি এখন ওকে বলি তুমি পড়াশোনা করো, করতে চাইলে করো, তোমার যেটা ইচ্ছা করো, মানে আমি ওকে কোনোদিন জোর দিইনি, আর কোনোদিন দেবো না। ওর যেটা ইচ্ছে, ওর নিজে থেকে যেখানে কমফর্ট মনে করবে যে হ্যাঁ আমার এটা কমফর্টেবল লাগছে বা এটা আমি করবো, সেটাই আমি ওকে করতে দিই, ঠিক আছে। তো আমি এখন ওকে অনেকবার বলি তুমি এখন তোমার পড়াশোনা একটু মাথা আছে, ওরা বলে স্টার্ট করো, কিন্তু ও করতে চায় না, আর মানে না আমার দ্বারাই আর হবে না, আমি আর করবো না বলে। তো যাই হোক, তো ওইগুলো কমপ্লিট করেছে। তারপর কলকাতায় আমার জন্য জবে গেছিলো, তো কলকাতায় জব করতো। তারপর বিয়ের প্রথম দিনকে আমি কলকাতা চলে যাই। তো আমরা না নিউ টাউনটাকে একটু বেশি ভালোবাসি, নিউ টাউনে অনেক কিছু জানি, কারণ বিয়ের পরেই আমি গেছিলাম নিউ টাউনে। তো শ্বশুরবাড়ি আমি ওইটাকেই বলতে পারো তোমরা। আমার বিয়ের পর প্রথমেই গেছিলাম আমি নিউ টাউন। আমি আর ও প্রথম থেকেই একাই থাকি, ঠিক আছে, প্রথম থেকেই একাই থাকি। প্রথম দিন থেকে একা থাকতে থাকতে তো নিউ টাউনে থাকতাম। তারপর আমি বিয়ের 2 দিন পরেই
আই থিঙ্ক ওই ফ্ল্যাটে, সামনে ফ্ল্যাটে কাজ হচ্ছে, আওয়াজ আসছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। তো বিয়ের 2 দিন পরেই আমি ইন্টারভিউ দিই, জব পেয়ে যাই। তারপর বিয়ের 1 সপ্তাহের মধ্যে থেকেই আমি অফিসে যাই। তো ওখানে 2-2.5 বছর কাজ করি 1-2 অফিসে। তো অফিসে কাজ করতে ওখানে ঠিকই ছিল। তারপরে এখানে আমি চলে আসছি পান্ডুয়াতে, এখন থাকি পান্ডুয়াতে। যারা পান্ডুয়া থেকে দেখছো কমেন্ট করবে। তো পান্ডুয়াতে এসেছি আমি এই দিওয়ালি এলে 3 বছর হবে, ঠিক আছে? দিওয়ালি হলে 3 বছর হবে। কেন? পান্ডুয়া থেকে আমার বাড়ি কাছে অ্যান্ড ওর বাড়িটাও কাছে। আমরা নিউ টাউনে একটু দূরে থাকতাম, তাই জন্য বললো যে এখানে চলে আসতে। তো এখানে এসে আমরা ছিলাম ভাড়া বাড়িতে, প্রথমে ভাড়া ফ্ল্যাট, নিউ টাউনে ভাড়া ফ্ল্যাট বাড়িতেই থাকতাম, ঠিক আছে? এখানে ভাড়া ফ্ল্যাটে ছিলাম। রিসেন্ট এই ফ্ল্যাটটা কিনেছি, কেনা হয়েছে। তো এই রিসেন্ট এই ফ্ল্যাটটা কেনার পরে নিচে আর একটা দোকান নেওয়া হয়েছে, সেটা এখনও কিছু পেমেন্ট বাকি আছে, সেটা দিচ্ছি। তারপর রেজিস্ট্রি হবে, তারপর তোমাদেরকে ভালোভাবে বলবো। তো এইটা এখন নিয়েছি, তো এখন মোটামুটি ঠিকই আছে। তো এইটাই হলো আমাদের। প্রথমে নিউ টাউনে যখন জব করতাম না, তো মোটা কেন হয়েছে সেটা বলছে। ও পাতলা ছিল, আমিও পাতলা ছিলাম। দেখো বিয়ের পরের ফটো দেখাচ্ছি, এই দেখো কতটা পাতলা ছিলাম। দেখো তো প্রথমে না দুজনেই পাতলা ছিলাম, তারপরে ঠিকই ছিল। অফিস দিয়ে না জার্নি হতো। আর আমি না যখন এনসিসি করতাম, তার সঙ্গে ক্যারাটে থেকে চালু করে আবার জার্নি হতো। আমার কলেজটা অনেক দূর ছিল, এখানে যেতে যেতে না আমার মানে কোনো কিছু ছিলই না, গায়ে পুরো পাতলা ছিল, মানে 0 ফিগার ছিল আমার। হ্যাঁ, তারপরে বিয়ের পরেও ওরকম 0 ফিগার ছিল। তারপর অফিস যেতাম, রোদে যেতাম, ট্যান পড়ে যেত হাতে এতে, মানে শরীরের মুখের মধ্যে না কোনো ধ্যানই দিতাম না। তারপরে কি হলো, লকডাউনে হলো ওয়ার্ক ফ্রম হোম। ওর ওয়ার্ক ফ্রম হোম হয়নি, হ্যাঁ, কারণ ওরটা ছিল গভর্নমেন্ট আন্ডারে অফিস, মানে যে প্রসেসটা ছিল 102 যে অ্যাম্বুলেন্স ছিল তার যেটা অফিস আছে, হেড অফিস ওয়েস্ট বেঙ্গলে, কলকাতাতে আছে, ওখানে কাজ করতো। ওখানে ওদের মানে কম্পিউটারে কাজ ছিল, সেটা ওদের ওয়ার্ক ফ্রম হোম হয়নি, ওদের পুরো লকডাউন যেতে হয়েছে, ঠিক আছে, পুরো লকডাউন। কিন্তু আমার ছিল ওয়ার্ক ফ্রম হোম। আমি সারাদিন শুয়ে কাজ করতাম, খেতাম শুতাম, মানে সারাদিন শুয়ে, ঘরে থাকলে তো শুয়েই মানুষ, হ্যাঁ, সারাদিন শুয়ে কাজ করতে লকডাউন থেকে ভুঁড়ি বাড়তে চালু করলো। আর তারপর থেকে মোটা হলাম, আর রোগা হতে পারছি না। মানে তারপরে আর কি বলতো, রোগার থেকে না আমার মোটাটাই ভালো লাগে। তার মানে রোগাতে গল্প বসে যাবে, এ বসে আমার ভালো লাগে না। আমি দেখো এখন ডায়েট করছি 1 সপ্তাহ, কালকে দিনটা হলে 1 সপ্তাহ হবে। 1 সপ্তাহে 3 কেজি কমিয়েছি আমি, ঠিক আছে? আমি চাইলে রোগা হতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি হতে চাই না। আর এখন একটু খাবার প্রতি না একটু ভালোবাসা হয়ে গেছে, মানে আমি খেতে ছাড়তে পারছি না। হ্যাঁ, তো এখন আমি খুব কষ্ট করে 3 কেজি কমিয়েছি। তো এখন কেন আমি অ্যানিভার্সারি কোনো কেজি কমাইনি, কেন আমি ও খাবো না বলে না, ওর খাওয়া মানে কি বলতো উল্টো পাল্টে খেতে বেশি ভালো। ভাত দাও তেমন কিছু খাবে না, আর দিনে একবার ওর ভাত লাগবেই, না ভাত না হলে থাকতে পারে না। মানে বাঙালিরা যেমন ভাত না হলে থাকতে পারে না, তেমন নেপালিরাও ভাত না হলে একদিন থাকতে পারবে না, ঠিক আছে? তো এবার আমার লকডাউনের পর থেকে মোটা চালু করলাম, মোটামুটি আর একটু মোটা হয়ে গেলাম। আমি যখন কলকাতা থেকে আসছি নাকি তখন বলে নাকি অনেকটা মোটা হয়ে গেছে, তারপরে একটু পাতলা হয়েছিলাম। আবার ওই ফ্ল্যাট থেকে যখন নতুন ফ্ল্যাটে এলাম তখন একটু মোটা হয়ে গেছিলাম। সবাই বলে নাকি, আমি তো নিজে বুঝতে পারি, সবাই বলে। আমি এখন ডায়েট করছি, দেখো আমার চোখের নিচে দেখো কতটা ঝুঁকে গেছে, ডার্ক সার্কেল পড়ে গেছে। মানে আমি ডায়েট করলে আমার মুখ হাত সব বোঝায় যে আমি ডায়েট করছি, তাই জন্য আমি করতে চাই না। আমি যেমন আছি খুশি আছি, আমি মোটাতেও খুশি আছি, কিন্তু না সবাই আমাকে কমেন্ট করে বলছে আর বলছে, তাই ভাবলাম সেটা একটু রোগা হয়ে দেখি। কি বলতো, মেয়েদের অনেক রকম সমস্যা থাকতে পারে, যেমন পিসিওডি, থাইরয়েড, সুগার। থাইরয়েডটাও নেই আমার, সুগারটাও নেই, পিসিওডিটা অল্প আছে। পিসিওডির কারণে মেয়েরা মোটা হয়, ওই কারণেই আমার একটু মোটা হয়েছিলাম। তো তারপরে ডক্টরের ওষুধ খাই, কিন্তু ওষুধ যতদিন খাচ্ছিলাম ঠিক ছিলাম, তারপরে আবার ওষুধ বন্ধ করছি, তারপরে আবার হয়ে যেতে, মানে ওষুধ খেলেই আমি ঠিক আছে এরকম দেখতে পেলাম, তাই আমি ওষুধ খাওয়া ছেড়েই দিয়েছি। মানে 2 বছর আগে আমি যখন কলকাতা থেকে আসি তখন বেশি মোটা হয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখেছিলাম যে পিসিওডি ছিল, তারপরে আমি তাই সব কিছু খাওয়াই, ওষুধ খাওয়াই ছেড়ে দিয়েছি। এখন একটু ব্যায়াম করি, তো এখন ঠিক আছে, মানে আমি এক্সারসাইজ করি বা ওটা নামা করি, ঠিক আছি, কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম হয়, মোটা হয়ে যায়, তাই জন্য। তো যাই হোক, আমি অনেক কিছু বলি না, মেয়েদের অনেক কিছু সমস্যা থাকতে পারে, মোটা না বলাই উচিত। যারা এরকম কমেন্ট করে, হয়তো তারা কোনোদিন তাদের বাড়ির ফ্যামিলিতে মোটা কাউকে দেখিনি, তার মা বাবাও হয়তো কোনোদিন তাদের ঘরে খেতে দেয় না, তাই জন্য তো হয়তো, নাহলে বলো ফ্যামিলির মধ্যে কেউ না কেউ একটু মোটা তো থাকবে, হ্যাঁ, তার মানে ওদের ফ্যামিলিতে কেউই মোটা নেই, তাই জন্য মানে লোককে মোটা হাতি এসব বলে তারা, হয়তো তাদের মা বাবা তাদের খেতেই দেয় না, তাই জন্য মানে পুরো ফ্যামিলির রোগা, তাই জন্য লোককে যাকে দেখতে পায় মোটা হাতি বলে। আর আমাকে শুধু কমেন্ট করে না, আমি অনেক ইউটিউবারে দেখেছি সবাইকে একটু বাজে কিছুজন কমেন্ট করে, ওরা বসেই থাকে লোককে বাজে কমেন্ট করার জন্য, মোটা বলবে কেন, মোটা হ্যাঁ হাতি এরকম বলে। ঠিক আছে, আমি অতটাও মোটা না, ঠিক আছে, আমার এখন 57, মানে 59 ছিল, 57 হয়েছি, কালকে 56 হবো, কালকে না 2 দিনের মধ্যে 56 হয়ে যাবো, ঠিক আছে। তো আমি অতটা মোটা না, ক্যামেরা ওরকম লাগে আমাকে,
74 কেজি 74 আছো। তো যাই হোক, আমি অনেক কিছু বলতে, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বড় মানে অনেক বড়। তো আর কি তোমরা জানতে চাও কমেন্ট করে বলো। হ্যাঁ, তোমরা আর যা জানতে চাও কমেন্ট করে বলো, সেগুলো বলে দেবো। তো আজকের জন্য ভিডিও এইটুকুনি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এসএমএস করো আর কমেন্ট করো। এসএমএস না করলে আমি রিপ্লাই দিতে পারি না, চেকও করতে পারি না সবকিছু। তোমরা আমি সবাই ইনস্টাতে এসএমএস করবে, ইনস্টাতেও আমি অত দেখতে পারি। তোমরা কি বলো তো, চলে আসবো ওখানে। আমি সেন্টকে কনফার্ম যাচ্ছি, আর ফ্রেন্ডটা স্পেশাল ফ্রেন্ড যেটা আছে বুধবার, তোমরা চেক করে আসো। লেট হলে আমরা একটু লেটে পৌঁছাবো, আর যদি টাইম থাকে টাইমে। আমাদের টাইম হলো আমরা ওখানে 10:30টার মধ্যে পৌঁছে যাবো শিলিগুড়িতে, ঠিক আছে? আর অনেকে ঝাপা বলছিল আমার পুকুর বাড়ি, কেউ যদি দেখা করতে কমেন্ট করবো, আমি তার সেই অ্যাড্রেসটা বলে দেবো, আমার পুকুর বাড়ির অ্যাড্রেস, ঠিক আছে? গ্যাংচক, ওখানে গ্যাংচকের অ্যাড্রেস আছে, পুকুর বাড়ি গ্যাংচকে, নেপালে। তো আজকের জন্য এইটুকুনি। তো চলো, টাটা।